তীর্থযাত্রায় যাওয়ার পথে রাতের ট্রেনে যখন শুধু আমরা দুজন একটা কামরায় বসেছিলাম, শ্বশুরজি হঠাৎ তার ব্যাগ থেকে একটা লাল খাম বের করলেন এবং বললেন, এটা আমার জন্য, কিন্তু খুলতে হবে শুধুমাত্র তখন যখন গত মাসে আমরা হরিদ্বার যাচ্ছিলাম পরিবারের সবাই মিলে, কিন্তু শেষ মুহূর্তে আমার স্বামী আর শাশুড়ি বাতিল করে দিলেন, অসুস্থ বোধ করছিলেন। কিন্তু শ্বশুরজি বললেন, আমরা দুজনই যাব, টিকিট বুক করা আছে। ট্রেনে উঠলাম সন্ধ্যা ৬টায়। আমাদের এসি কামরা, পাশাপাশি দুটো বার্থ। ট্রেন ছাড়ার পর খাবার খেয়ে নিলাম। বাইরে অন্ধকার নেমে এসেছে, জানালা দিয়ে গ্রামের আলো দেখা যাচ্ছিল। শ্বশুরজি বললেন, তোমার সাথে একা ভ্রমণ করতে পেরে ভালো লাগছে, এতদিন সুযোগ হয়নি। আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, আমিও খুশি। তিনি তার ব্যাগ খুললেন, একটা লাল খাম বের করলেন। খামটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার জন্য, কিন্তু এখন খুলবে না, খুলবে শুধুমাত্র তখন যখন তুমি আমার একটা প্রস্তাবের জবাব দেবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোন প্রস্তাব? তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, দেখো, আমরা দুজন একসাথে তীর্থস্থানে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা একসাথে পূজা দেব, মানুষ আমাদের দম্পতি মনে করবে, কেউ জানবে না আমরা শ্বশুর বৌমা। আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু তিনি হাত তুলে থামালেন, বলেন, আমার কথা শেষ হতে দাও। আমি চাই আমরা সত্যিই দম্পতি হয়ে যাই। তুমি আমার স্ত্রী হও। আমার ছেলে যদি তোমাকে না চায়, আমি চাই তুমি আমার সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে। ট্রেনের দুলনিতে আমার হৃদয়ও ঘুলছিল। তার কথা শুনে মনে একটা লুকানো খুশি জেগে উঠল, যা আমি কখনো স্বীকার করিনি। কিন্তু মুখে শক্ত করে বললাম, বাবা, আপনি কি বলছেন জানেন? এটা সম্ভব নয়। আমি আপনার পুত্রবধূ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানা চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেহেরুন্নেসা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম তৌহিদ খান, বয়স ৪৩ বছর। আমাদের দুই সন্তান সাবিয়া আর রিয়ান। সাদিয়া ১৬ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়ান ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমার শ্বশুরজির নাম সালাহুদ্দিন খান, তিনি ৬১ বছর বয়সী। আমার শাশুড়ির নাম রেহানা খান, ৫৯ বছর। তারা দুজনেই বেশ সুস্থ এবং চালাক মানুষ। শ্বশুরজি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার, তার বেশ কিছু সম্পত্তি আছে ঢাকার মিরপুর এবং ধানমন্ডিতে। ট্রেনে শ্বশুরজি যখন এসব কথা বললেন, আমার মাথায় যেন বজ্রপাত হলো। কিন্তু একই সাথে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল পুরো শরীরে। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে একটা অদ্ভুত আলো। আমি বললাম, বাবা, এটা ঠিক না, আমি তৌহিদের স্ত্রী, আপনার পুত্রবধূ। আমাদের দুটো সন্তান আছে, এসব কথা ভুলে যান। কিন্তু আমার গলা কাঁপছিল, আমি নিজেই বুঝতে পারছিলাম না কেন আমি এতটা অস্থির হয়ে উঠেছি। শ্বশুরজি মৃদু হাসলেন, বললেন, তোমার চোখ তোমার মুখের কথা মিথ্যা প্রমাণ করছে মেহেরুন। আমি জানি তুমি খুশি ন তৌহিদের সাথে। সে সারাদিন অফিসে থাকে, তোমার দিকে সময় দেয় না, রাতে বাসায় এসে খেয়ে ঘুমায়, তোমাকে স্পর্শ করে না মাসের পর মাস। আমি চমকে উঠলাম। এটা সত্যি ছিল। তৌহিদ গত ৩ মাস আমাকে ঠিকমতো স্পর্শ করেনি। অফিসের কাজের চাপ বলে সে সবসময় এড়িয়ে যায়। আমি একাকী ঘুমাই রাতের পর রাত। কিন্তু শ্বশুরজি এটা কিভাবে জানলেন? তিনি আরও কাছে এসে বসলেন, তার হাত আমার হাতের উপর রাখলেন, বললেন, আমি তোমাকে লক্ষ্য করি মেহেরুন, প্রতিদিন। তুমি কিভাবে একা একটা বারান্দায় দাঁড়িয়ে থাকো, তোমার চোখে হতাশা দেখি। একজন নারী যখন অবহেলিত হয়, তার চোখে একটা বিশেষ ধরনের ব্যথা ফুটে ওঠে। আমি সেটা দেখি তোমার মধ্যে। আমার গলা শুকিয়ে গেল। তিনি ঠিক বলেছিলেন, আমি সত্যি অবহেলিত বোধ করি। তৌহিদ আমাকে আগের মতো দেখে না। আমি যেন ঘরের একটা আসবাবপত্র হয়ে গেছি। শুধু রান্না করি, বাচ্চাদের দেখি আর ঘুমাই। শ্বশুরজি ফিসফিস করে বললেন, আমি তোমাকে সেই সম্মান দিতে পারি যা তুমি প্রাপ্য। আমি তোমাকে রানীর মতো রাখব, সব সম্পত্তি তোমার নামে করে দেব। তুমি শুধু আমার হয়ে যাও। এই লাল খামে আমার সব সম্পত্তির দলিল আছে। এটা খুলো এবং সই করে দাও, তাহলে সব তোমার। মন দোদুল্যমান। একদিকে নৈতিকতা, সমাজ, পরিবার, অন্যদিকে বছরের পর বছরের অবহেলা, একাকিত্ব আর এই লোভনীয় প্রস্তাব। লাল খামটা আমার হাতে ধরিয়ে দিলেন। আমি খামটা হাতে নিলাম। ভারী খাম, ভেতরে অনেক কাগজপত্র আছে নিশ্চয়ই। আমার আঙ্গুল কাঁপছিল। শ্বশুরজি আমার কাছে ঘষে বসলেন। তার শরীরের উষ্ণতা আমার হাতে অনুভব করলাম। তিনি বললেন, খোলো মেহেরুন, ভেতরে দেখো কি আছে। ৭খানা সম্পত্তির দলিল, মিরপুর আর ধানমন্ডিতে। মোট ১০ কোটি টাকার সম্পত্তি, সব তোমার হবে। শুধু একটা শর্ত। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? আমার গলা প্রায় বেরোচ্ছিল না।
তিনি বললেন, তুমি আমার সাথে এই তীর্থযাত্রায় আমার স্ত্রী হয়ে থাকবে। হোটেলে আমরা একসাথে একই ঘরে থাকব। সবার সামনে আমরা স্বামী স্ত্রী। আর যখন আমরা ঢাকায় ফিরব, তুমি তৌহিদকে ডিভোর্স দেবে, আমার সাথে বিয়ে করবে। ট্রেনের ভেতর হঠাৎ প্রচণ্ড গরম লাগতে শুরু করলো। এসি চলছিল, তবু আমার কপালে ঘাম জমছিল। শ্বশুর্যের প্রস্তাব আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি খামটা খুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। সাদিয়া ফোন করেছে, আমি ফোন তুললাম। সাদিয়া বলল, আম্মু তুমি কোথায়? বাবা খুব অসুস্থ, হঠাৎ বমি শুরু হয়েছে, দাদি বলছেন হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার মাথায় বাজ পড়ল। তৌহিদ অসুস্থ? আমি শ্বশুরজির দিকে তাকালাম, তিনি বিরক্ত মুখে বললেন, ও কিছু হয়নি, ওভাবেই থাকুক, তুমি খামটা খুলো। কিন্তু আমি সাদিয়ার গলায় আতঙ্ক শুনতে পেলাম। আমি বললাম, বাবা আমাকে ফিরে যেতে হবে, তৌহিদ সত্যিই খারাপ আছে মনে হচ্ছে। শ্বশুরজির আগে লাল হয়ে গেলেন, বললেন, তুমি এখন ফিরে গেলে এই সুযোগ আর পাবে না। লাল খামটা আমি এখানেই রেখে যাচ্ছি, ট্রেনের সিটের নিচে লুকিয়ে রাখবো, যদি কখনো মন পরিবর্তন হয় এসে নিয়ে যেও। আমি কিছু বলতে পারলাম না। পরবর্তী স্টেশনে ট্রেন থামলো, আমি নেমে পড়লাম। শ্বশুরজি জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, একটা অদ্ভুত হাসি তার মুখে, যেন বলছেন, তুমি ভুল নির্দেশনা নিয়েছ। কিন্তু পরের কয়েকদিন আমাদের সংসারে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। তৌহিদ হঠাৎ খুব মনোযোগী হয়ে উঠল আমার প্রতি। সে আগের মতো রাতে তাড়াতাড়ি ঘুমোতে যায় না, আমার সাথে বসে গল্প করে, আমাকে স্পর্শ করে আগের মতোই। একদিন রাতে তৌহিদ বলল, জানো, হাসপাতালে শুয়ে শুয়ে আমি অনেক চিন্তা করেছি। আমি তোমাকে অবহেলা করেছি। ক্ষমা করো, আমি আবার নতুন করে শুরু করতে চাই। আমার চোখে জল এসে গেল। এতদিন পর স্বামী আমাকে আবার ভালোবাসতে শুরু করেছে। কিন্তু মনের এক কোণে সেই লাল খামের কথা ঘুরপাক খাচ্ছিল। 10 করোড় টাকা, 7খানা সম্পত্তি, হারিয়ে গেল সব। কিন্তু না, আমি ভুল করিনি। পরিবার বড়, টাকা নয়। এর 3 মাস পর একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে ডাকলেন। বললেন, মেলেরুন, তোমার সাথে একটা কথা আছে। আমি তার ঘরে গেলাম। তিনি সেই লাল খামটা টেবিলে রাখলেন। বললেন, এটা খোলো, দেখো ভেতরে কি আছে। আমি খামটা খুললাম। ভেতরে শুধু সাদা কাগজ, কিছুই লেখা নেই, কোনো দলিল নেই। আমি অবাক হয়ে শ্বশুরজির দিকে তাকালাম। তিনি মৃদু হাসলেন, বললেন, এটা একটা পরীক্ষা ছিল মেহেরুন, তুমি পাস করেছ। পরীক্ষা? আমি হতবাক। তিনি বললেন, হ্যাঁ, আসলে তৌহিদ আমার কাছে এসেছিল কয়েক মাস আগে। বলেছিল সে তোমাকে ভালোবাসে, কিন্তু অফিসের চাপে তোমাকে সময় দিতে পারছে না। সে ভয় পাচ্ছিল তুমি হয়তো তাকে ছেড়ে চলে যাবে। আমি তাকে বললাম, আমি একটা পরীক্ষা নেব তোমার। আমার মাথা ঘুরছিল। মানে আপনি সব মিলে? হ্যাঁ, ট্রেনে সব মিথ্যে ছিল। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম সংকটের মুহূর্তে তুমি কি সিদ্ধান্ত নাও, লোভ নাকি পরিবার। তুমি পরিবার বেছে নিয়েছ। তৌহিদের অসুস্থতাও আসলে অভিনয় ছিল। আমরা সাদিয়াকে বলে রেখেছিলাম ফোন করতে। আমি কাঁপতে লাগলাম। আপনারা আপনারা সবাই মিলে আমার সাথে এই খেলা খেললেন? শ্বশুরজি গম্ভীর হলেন, বললেন, খেলা নয় মেহেরুন, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম তুমি সত্যি আমার ছেলের যোগ্য কিনা। তুমি প্রমাণ করেছ তুমি যোগ্য। তুমি লোভে পড়নি, তুমি পরিবারকে বেছে নিয়েছ স্বামীর সংকটের সময়ে। তিনি টেবিল থেকে আরেকটা খাম তুললেন, এবার সাদা খাম। বললেন, এটা তোমার পুরস্কার, আসল দলিল। আমার সব সম্পত্তি তৌহিদ আর তোমার নামে করে দিয়েছি। তোমরা দুজন সমান মালিক। এটা তোমার সততার পুরস্কার। আমি কাঁদতে লাগলাম। তৌহিদ ঘরে ঢুকল, আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি জানতাম তুমি লোভে পড়বে না। আমি তোমাকে বিশ্বাস করি। এই পরীক্ষা ছিল শুধু বাবার মনের সন্দেহ দূর করার জন্য। এখন আমরা সবাই জানি তুমি কতটা বিশ্বস্ত। শাশুড়ি রেহানা খান এসে আমার মাথায় হাত রাখলেন, বললেন, তুমি আমার গর্ব মা। তুমি প্রমাণ করেছ একজন নারী শুধু রূপ বা সম্পদ দিয়ে নয়, চরিত্র দিয়ে বিচার হয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আসল রহস্য এখনো বাকি ছিল। এর 1 মাস পর আমি শ্বশুরজির ঘর পরিষ্কার করছিলাম। তার আলমারি থেকে একটা পুরনো ডায়েরি পড়ে গেল। আমি ডায়েরিটা তুলে নিলাম, খুলে দেখলাম। ডায়েরির প্রথম পাতায় লেখা,
আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি পড়তে শুরু করলাম। পড়তে পড়তে আমার রক্ত জমে গেল। ডায়েরিতে লেখা ছিল ৩০ বছর আগে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। তার নাম ছিল সুলতানা। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা একটা পরীক্ষা নিলেন তার। বাবা একজন ভণ্ড সাজলেন যে সুলতানাকে অনেক সম্পদ দেবে যদি সে আমাকে ছেড়ে তার সাথে পালিয়ে যায়। সুলতানা রাজি হয়ে গেল। সে লোভে পড়ে গেল। আমার বাবা তাকে বলল, এটা পরীক্ষা ছিল, সুলতানা ব্যর্থ হয়েছে, আমাকে তাকে ছাড়তে হবে। পরে আমার বাবা আমার জন্য রেহানার সাথে বিয়ে ঠিক করলেন। আমি রেহানাকে বিয়ে করলাম, কিন্তু আমার মন পড়ে রইল সুলতানার কাছে। আমি কখনো ভুলতে পারিনি তাকে। ডায়েরির পরের পাতায় লেখা, আজ আমি জানলাম সুলতানা আত্মহত্যা করেছে। আমার বাবার সেই পরীক্ষার পর সে সমাজে মুখ দেখাতে পারেনি। সবাই তাকে লোভী বলে গালি দিয়েছে। সে লজ্জায় নদীতে ডুবে মারা গেছে। আমার বাবার এই পরীক্ষা একটা নিরপরাধ মেয়ের জীবন নিল, আর আমাকে সারা জীবনের জন্য দুঃখ দিল। আমি ঠিক করেছি আমি আমার ছেলে তৌহিদের ক্ষেত্রে এই ভুল করব না। আমি তার স্ত্রী মেহেরুনকে পরীক্ষা নেব, কিন্তু সুলতানার মতো ট্রাপে ফেলব না। আমার হাত থেকে ডায়েরি পড়ে গেল। আমার চোখ বড় বড় হয়ে গেল। তাহলে সেই ট্রেনের ঘটনা, সেই লাল খাম, সবকিছু একটা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পরীক্ষা ছিল। আমি ডায়েরিটা হাতে নিয়ে শ্বশুরজির কাছে গেলাম। তিনি বসে বসে চা খাচ্ছিলেন। আমি ডায়েরিটা তার সামনে রাখলাম। তিনি চোখ তুলে তাকালেন, দেখলেন ডায়েরি। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বললেন, তুমি এটা কোথায় পেলে? আমি বললাম, আপনার আলমারি থেকে পড়ে গেছে। আমি পড়েছি, সব জেনে গেছি। সুলতানার কথা জানি এখন। শ্বশুরজি গভীর নিঃশ্বাস ফেললেন। বললেন, বসো মেহেরুন, তোমাকে পুরো সত্য বলি। আমি বসলাম। শ্বশুরজি বলতে শুরু করলেন, ৩০ বছর আগের কথা। তখন আমি ৩১ বছরের যুবক ছিলাম। সুলতানাকে দেখেছিলাম এক বিয়ের অনুষ্ঠানে। সে ছিল অসাধারণ সুন্দরী। আমি তার প্রেমে পড়ে গেলাম। আমরা দুজন গোপনে দেখা করতাম, একে অপরকে ভালোবাসতাম। কিন্তু আমার বাবা জানতে পারলেন। তিনি রাগ করলেন, বললেন সুলতানা গরিব পরিবারের মেয়ে, তার চরিত্র পরীক্ষা করতে হবে। তিনি একদিন আমার এক বন্ধুকে দিয়ে সুলতানার কাছে প্রস্তাব পাঠালেন। বন্ধু সুলতানাকে বলল, সে অনেক ধনী। সুলতানা যদি আমাকে ছেড়ে তার সাথে পালিয়ে যায়, সে তাকে বিয়ে করবে এবং সব সম্পদ দেবে। সুলতানা প্রথমে রাজি হয়নি, কিন্তু আমার বন্ধু বারবার তাকে প্ররোচিত করল। বলল, আমার পরিবার কখনো তাদের বিয়ে হতে দেবে না, বরং সে যদি ধনী হয়ে যায় তাহলে সবাই তাকে সম্মান করবে। শেষে সুলতানা একদিন রাজি হয়ে গেল। সে আমার বন্ধুর সাথে দেখা করতে রাজি হলো। আমার বাবা তখন সব ফাঁস করে দিলেন। বললেন, এটা পরীক্ষা ছিল, সুলতানা ব্যর্থ হয়েছে, সে লোভী, আমাকে তাকে ছাড়তে হবে। শ্বশুরজি থামলেন, তার চোখে জল। তিনি বললেন, আমি সুলতানার সাথে শেষবার দেখা করেছিলাম। সে কাঁদছিল, বলছিল সে আসলে পরীক্ষা দিতে রাজি হয়েছিল কারণ সে আমাদের সম্পর্ককে প্রমাণ করতে চেয়েছিল। সে ভেবেছিল যদি সে এই প্রলোভন প্রত্যাখ্যান করে শেষ মুহূর্তে, তাহলে আমার পরিবার তার চরিত্র বুঝবে। কিন্তু আমার বাবা তাকে সেই সুযোগ দেননি। তিনি প্রথমবার রাজি হওয়ার পরই সব ফাঁস করে দেন। সুলতানা গ্রামে ফিরে গেল। সেখানে খবর ছড়িয়ে গেল সে টাকার লোভে প্রেমিককে ছেড়ে অন্য পুরুষের সাথে পালাতে রাজি হয়েছিল। গ্রামের মানুষ তাকে ঘৃণা করতে লাগলো। তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিল। ১ মাস পর সুলতানা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। আমার চোখে জল ঝরছিল। শ্বশুরজি বললেন, আমি সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছি। আমি রেহানাকে বিয়ে করেছি, কিন্তু তখনও তাকে পুরোপুরি ভালোবাসতে পারিনি। সুলতানার মুখ আমার চোখের সামনে ভাসে প্রতিদিন। যখন তৌহিদ তোমাকে বিয়ে করলো, আমি ভয় পেলাম। ভাবলাম তোমার চরিত্রও পরীক্ষা করতে হবে। কিন্তু আমি সুলতানার ভুল করতে চাইনি, তাই আমি ট্রেনে তোমাকে সেই প্রস্তাব দিলাম। কিন্তু এবার আমি নিশ্চিত করলাম যে পরীক্ষাটা ন্যায্য হবে। তুমি যদি লোভে পড়তে, আমি তোমাকে সুযোগ দিতাম ফিরে আসার। কিন্তু তুমি প্রথমবারেই লোভ প্রত্যাখ্যান করেছ। তুমি পরিবার বেছে নিয়েছ স্বামীর সংকটের সময়ে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু সুলতানার মৃত্যুর পর আপনি কেন আপনার বাবাকে ক্ষমা করলেন? কেন তার পদ্ধতি অনুসরণ করলেন? শ্বশুরজি বললেন, আমি আমার বাবাকে কখনো ক্ষমা করিনি, কিন্তু সমাজ, পরিবার সব কিছু আমাকে চাপ দিল।
আমাকে বলা হলো সুলতানা সত্যিই লোভী ছিল, না হলে প্রথমবারই রাজি হতো না। আমি দুর্বল হয়ে গেলাম, বিশ্বাস করে ফেললাম। কিন্তু বছরের পর বছর কেটে যাওয়ার পর আমি বুঝলাম সত্য। সুলতানা লোভী ছিল না, সে শুধু আমাদের ভালোবাসা প্রমাণ করতে চেয়েছিল। আমার বাবার পরীক্ষা পদ্ধতি ভুল ছিল, মানুষকে এভাবে ফাঁদে ফেলা উচিত নয়। তাই যখন তোমাকে পরীক্ষা নিলাম, আমি নিশ্চিত করলাম যে পরীক্ষাটা ন্যায্য থাকে। তুমি যদি ভুলও করতে, আমি তোমাকে ফিরে আসার সুযোগ দিতাম। কিন্তু তুমি ভুল করনি, তুমি সুলতানার চেয়ে শক্তিশালী প্রমাণিত হয়েছ। আমি শ্বশুরজির হাত ধরলাম, বললাম, বাবা, সুলতানা ভুল করেনি, আপনার বাবা ভুল করেছেন। এবং আপনিও ভুল করেছেন আমাকে পরীক্ষা নিয়ে। মানুষকে পরীক্ষা নেওয়া উচিত নয়, বিশ্বাস করা উচিত। শ্বশুরজি মাথা নিচু করলেন, বললেন, তুমি ঠিক বলেছ মা, আমি ভুল করেছি। আমি সুলতানার স্মৃতির কাছে ক্ষমা চাই। আমি তোমার কাছেও ক্ষমা চাই। সেদিন রাতে আমি তৌহিদকে সব বললাম, ডায়েরির কথা, সুলতানার কথা। তৌহিদ শুনে হতবাক হল, বলল, আমি জানতাম না বাবার এমন অতীত আছে। আমি ভেবেছিলাম পরীক্ষাটা শুধু আমার মনের সন্দেহ দূর করার জন্য, কিন্তু আসলে এটা বাবার অতীতের অপরাধবোধ থেকে এসেছে। পরের দিন আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম। আমরা সুলতানার গ্রামে যাব, তার কবর খুঁজব, তার পরিবারকে খুঁজব, তাদের কাছে ক্ষমা চাইব। আমরা যাত্রা শুরু করলাম। শ্বশুরজি, শাশুড়ি, তৌহিদ, আমি, সাদিয়া আর রিয়ান সবাই মিলে গাড়িতে করে সুলতানার গ্রামে পৌঁছলাম। গ্রামে গিয়ে খোঁজ করতে লাগলাম। কিছু বয়স্ক মানুষ সুলতানার কথা মনে করতে পারলেন। তারা বললেন, হ্যাঁ, সুলতানা, সেই মেয়ে যে নদীতে ঝাঁপ দিয়েছিল। তার কবর ওই দিকে, গোরস্তানের কোণে। আমরা গোরস্তানে গেলাম। সুলতানার কবর পেলাম। একটা ছোট্ট কবর, কোনো নাম লেখা নেই, শুধু একটা পাথর রাখা আছে। শ্বশুরজি কবরের সামনে বসে পড়লেন, কাঁদতে লাগলেন। বললেন, সুলতানা, আমি ক্ষমা চাই। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। আমার দুর্বলতার কারণে তুমি মারা গেলে। আমি সারা জীবন এই অপরাধ বোধ বয়ে বেরিয়েছি। শাশুড়ি রেহানা খান তার পাশে বসলেন। তিনিও কাঁদছিলেন। বললেন, সুলতানা, আমি জানি তুমি সালাউদ্দিনকে ভালোবাসতে। আমি তার দ্বিতীয় পছন্দ ছিলাম, কিন্তু আমি তাকে খুশি করার চেষ্টা করেছি সারা জীবন। তোমাকে আমি ঈর্ষা করিনি, বরং তোমার জন্য দুঃখ বোধ করেছি। আমরা সবাই কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলাম, সুলতানার আত্মার শান্তি কামনা করলাম। এরপর আমরা সুলতানার পরিবার খুঁজতে শুরু করলাম। গ্রামের মানুষ বলল, সুলতানার মা এখনো বেঁচে আছেন, অনেক বৃদ্ধা হয়ে গেছেন, একটা ছোট্ট বাড়িতে একা থাকেন। আমরা সেই বাড়িতে গেলাম। দরজা খুলে এক বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন। তার বয়স হবে ৮০-র কাছাকাছি, চোখে ঝাপসা দেখেন। শ্বশুরজি তার সামনে দাঁড়ালেন, বললেন, আপনি কি সুলতানার মা? বৃদ্ধা মহিলা বললেন, হ্যাঁ। তুমি কে? শ্বশুরজি বললেন, আমি সালাউদ্দিন খান, সুলতানার প্রেমিক ছিলাম। বৃদ্ধা মহিলার চোখ বড় হয়ে গেল। তিনি শ্বশুরজির মুখের দিকে তাকালেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন। বললেন, তুমি তুমি এসেছ ৩০ বছর পর। শ্বশুরজি হাঁটু গেড়ে বসলেন, বললেন, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি আপনার মেয়েকে রক্ষা করতে পারিনি। আমার দুর্বলতার জন্য সে মারা গেল। আমি সারা জীবন এই অপরাধ বোধ বয়ে বেরিয়েছি। বৃদ্ধা মহিলা তার হাত শ্বশুরজির মাথায় রাখলেন, বললেন, আমি তোমাকে ক্ষমা করি বাবা। সুলতানাও তোমাকে ক্ষমা করে দিয়েছে। সে মারা যাবার আগে একটা চিঠি লিখে গিয়েছিল। সেখানে লিখেছিল তুমি দোষী নাও, তোমার বাবা দোষী আর সমাজ দোষী। বৃদ্ধা মহিলা ঘরের ভেতর থেকে একটা পুরনো চিঠি বের করে আনলেন, হলুদ হয়ে গেছে। শ্বশুরজিকে দিলেন। শ্বশুরজি চিঠিটা খুললেন, পড়তে শুরু করলেন। চিঠিতে সুলতানা লিখেছিলেন, প্রিয় সালাউদ্দিন, আমি জানি তুমি আমাকে খুঁজে বের করবে। তুমি আমার কাছে আসবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি আর বেঁচে থাকব না। আমি তোমাকে দোষ দিই না, তুমি দুর্বল ছিলে, তোমার বাবার চাপ সহ্য করতে পারোনি। কিন্তু মনে রেখো, প্রেম দুর্বলদের জন্য নয়, প্রেম শক্তিশালীদের জন্য। আমি জানি আমার চলে যাবার পর তুমি অপরাধ বোধে ভুগবে,
কিন্তু তুমি এই অপরাধ বোধ দিয়ে কিছু ভালো করো, অন্যদের ভুল থেকে রক্ষা করো, কাউকে আমার মতো ফাঁদে খেলো না। আমি তোমাকে ভালোবাসি, সব সময় ভালোবাসব, পরের জন্মেও। তোমার সুলতানা। শ্বশুরজি চিঠি পড়ে শেষ করে মাটিতে বসে পড়লেন, কাঁদতে লাগলেন। আমরা সবাই কাঁদছিলাম। বৃদ্ধা মহিলা বললেন, সুলতানা ভালো মেয়ে ছিল, সে লোভী ছিল না, সে শুধু তোমাদের ভালোবাসা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু সমাজ তাকে বুঝল না, তারা তাকে একটা ভুল সিদ্ধান্তের জন্য চিরকাল শাস্তি দিল। আমরা সেদিন বৃদ্ধা মহিলার সাথে অনেকক্ষণ বসে রইলাম। শ্বশুরজি তাকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু তিনি নিলেন না। বললেন, টাকা দিয়ে কি হবে, আমার মেয়ে ফিরে আসবে। কিন্তু আমরা জোর করে তাকে কিছু টাকা দিলাম। বললাম, এটা ক্ষমা চাওয়ার টাকা নয়, এটা সুলতানার স্মৃতি রক্ষার জন্য। তিনি সুলতানার কবরের পাশে একটা স্মৃতিফলক তৈরি করাবেন, যেখানে লেখা থাকবে, সুলতানা একজন ভালো মানুষ ছিলেন, যিনি সমাজের অন্যায়ের শিকার হয়েছিলেন। ফেরার পথে গাড়িতে সবাই চুপচাপ। শ্বশুরজি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। হঠাৎ বললেন, মেহেরুন্নিসা, তোমাকে ধন্যবাদ। আমি অবাক হলাম। কেন বাবা? তিনি বললেন, তুমি আমাকে সুলতানার কাছে ফিরিয়ে নিয়ে গেলে, ৩০ বছরের অপরাধ বোধ থেকে মুক্তি দিলে। আমি এখন শান্তি পেয়েছি। তৌহিদ বলল, বাবা, এখন থেকে আমরা প্রতি বছর সুলতানার কবরে যাব, তার স্মৃতি জীবিত রাখব। সাদিয়া জিজ্ঞেস করল, দাদু, আপনি সুলতানা আন্টিকে এখনো ভালোবাসেন? শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ মা, প্রথম ভালোবাসা কখনো মরে না, কিন্তু তোমার দাদিকেও আমি সম্মান করি। সে আমার সাথে সারা জীবন কাটিয়েছে, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শাশুড়ি রেহানা খান শ্বশুরজির হাত ধরলেন, বললেন, আমি জানতাম তুমি সুলতানাকে ভুলোনি, কিন্তু আমি কখনো ঈর্ষা করিনি, কারণ আমি জানি তুমি আমাকেও ভালোবাসো, ভিন্নভাবে। এভাবে আমাদের পরিবারে একটা পুরনো রহস্যের সমাধান হলো। সুলতানার আত্মার শান্তি পেল, শ্বশুরজি তার অপরাধ বোধ থেকে মুক্তি পেলেন। কিন্তু গল্প এখানেও শেষ নয়। এরপর ৬ মাস পর একদিন আমার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি দরজা খুললাম। একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আপনি মেহেরুন্নিসা খান? আমি বললাম, হ্যাঁ, আপনি কে? তিনি বললেন, আমার নাম রুমানা, আমি সুলতানার ছোট বোন। আমার চোখ বড় হয়ে গেল। আমি তাকে ভেতরে নিয়ে এলাম। শ্বশুরজি, শাশুড়ি, তৌহিদ সবাইকে ডাকলাম। রুমানা বললেন, আমি শুনেছি আপনারা আমার মায়ের কাছে গিয়েছিলেন, সুলতানার কবরে গিয়েছিলেন। আমি আপনাদের ধন্যবাদ দিতে এসেছি। শ্বশুরজি বললেন, তুমি সুলতানার বোন? আমি জানতাম না সুলতানার বোন আছে। রুমানা বললেন, আমি অনেক ছোট ছিলাম যখন সুলতানা আপা মারা যান। আমার বয়স তখন ৫ বছর, এখন আমার ৩৫ বছর। আমি ঢাকায় থাকি, একটা এনজিওতে কাজ করি। তিনি থামলেন, তারপর বললেন, আমি আসলে আপনাদের একটা জিনিস দিতে এসেছি। তিনি তার ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন। বললেন, এটা সুলতানা আপার ডায়েরি, তিনি মারা যাবার আগে এটা লিখেছিলেন। আমার মা আমাকে এটা দিয়েছেন, বলেছেন সালাউদ্দিন খান সাহেবকে দিতে, তার অতীত জানার জন্য।